প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আবারও তোমাদের সামনে এএলসির নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চেষ্টা করব যে খুব কম সময়ের মধ্যে টপিকটা শেষ করে দিতে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কি কি আছে। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রাতে বুলিয়ান স্বতঃসিদ্ধ এবং হচ্ছে বুলিয়ান উপপাদ্যগুলো। এখানে বিখ্যাত গণিতবিদ জর্জ বুল, হ্যাঁ দেখো, বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হচ্ছে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মাধ্যমে সম্পর্ক আবিষ্কার করে এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন। তার নাম অনুসারেই হচ্ছে কি বলা হয়, বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। তো বুলিয়ান অ্যালজেব্রাটা মূলত কি কাজে লাগে? এটা হচ্ছে যে সার্কিটের সংখ্যাগুলো কমানোর জন্যই আসলে বুলিয়ান অ্যালজেব্রাটা ব্যবহার করা হয়। যখন আমরা এর পরের টপিক গেট পড়াবো তখন জিনিসটা তোমরা আরো ভালো করে উপলব্ধি করতে পারবে। ওকে, বুলিয়ান অ্যালজেব্রাটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন সার্কিটের সংখ্যাগুলো কি করার জন্য, সীমিত করার জন্য বা কম সংখ্যায় প্রকাশ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগটা হয় আসলে মূলত। তো বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা দুইটা জিনিস, এখানে কি কি জিনিস আছে সেটা একটু দেখছি। মূলত উপাদানগুলো কি কি সেটা একটু খেয়াল করো। বুলিয়ান অ্যালজেব্রা যে উপাদানগুলো পাবো, প্রথমে হচ্ছে যে প্রতীক বা মৌলিক চিহ্ন। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে দুইটা জিনিস হচ্ছে যে প্রতীক বা মৌলিক চিহ্ন, দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে ট্রু, ঠিক আছে, ট্রুটাকে অন দিয়েও প্রকাশ করা যায়, আবার ওয়ান দিয়েও প্রকাশ করা যায়। আর একটা টপিক হচ্ছে ফলস, মানে মিথ্যা, এটাকে অফ দিয়েও প্রকাশ করা যায়, জিরো দিয়েও প্রকাশ করা যায়। তাহলে আসলে মূল টপিক কিন্তু দুইটা, একটা হচ্ছে ট্রু, এই ট্রুটাকে আমরা অনও বলতে পারবো, আবার ওয়ান দিয়েও প্রকাশ করতে পারবো, তিন ভাবে প্রকাশ করা যায়। ঠিক সেম ভাবে ফলস, এই ফলসটাকে আমরা অফ দিয়েও প্রকাশ করতে পারবো, আবার জিরো দিয়েও প্রকাশ করতে পারবো, তিন ভাবে প্রকাশ করা যাবে। এবার আসো কি কি ধরনের অপারেটর দিয়ে কাজ করা হয়। অপারেটর দিয়ে যে অপারেটর গুলো কাজ করা হয় সেটা হচ্ছে, আমরা এখানে তিনটা অপারেটর পাচ্ছি। একটা হচ্ছে এন্ড অপারেটর, মানে হচ্ছে গুণ বোঝাচ্ছে। আর একটা হচ্ছে অর অপারেটর, এটা হচ্ছে যে প্লাস চিহ্ন দিয়ে বোঝাচ্ছে। আর একটা হচ্ছে নট অপারেটর, যেখানে এটা হচ্ছে যে কমপ্লিমেন্ট সাইন, এই কমপ্লিমেন্ট চিহ্নটা দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবার আসো মৌলিক অপারেশন, মানে কি কি ধরনের অপারেশন গুলো এখানে আছে। এন্ড অপারেশন, এন্ড অপারেশন হচ্ছে যে যৌক্তিক গুণ, প্রথমে বলেছে। তারপর অর অপারেশন, অর অপারেশন হচ্ছে যৌক্তিক যোগ। তারপর হচ্ছে নট অপারেশন, নট অপারেশন হচ্ছে যৌক্তিক পূরক। কমপ্লিমেন্টের বাংলাটাই হচ্ছে পূরক। ওকে, এবার এখানের মধ্যে কি কি ধরনের উপপাদ্য বা সূত্রগুলো আমরা পাবো সেটা একটু বলছি সূচিপত্র মতো। উপপাদ্য, সূত্র, নিয়মাবলী হচ্ছে বুলিয়ান উপপাদ্য নিয়ে আমরা এখানে আলোচনা হবে। ডি মর্গান উপপাদ্য, যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসে থাকে সৃজনশীলে। তারপর হচ্ছে দ্বৈত নীতি। ক্লিয়ার? এই টপিকটা অনুধাবনমূলক প্রশ্নে আসে। বুলিয়ান চলক, বুলিয়ান চলক কাকে বলে, বুলিয়ান চলক জিনিসটা আসলে কি? ওকে, বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে। যেমন আমি এখানে a প্লাস বি, বা এই যে a প্লাস বি, এখানে একটা সমীকরণ দেওয়া আছে c ইকুয়াল টু a প্লাস বি। এগুলো হচ্ছে a হচ্ছে চলক, b ও চলক। এখানে a এর মান b এর মান পরিবর্তন হতে পারে, a এর মান 1 হতে পারে, 0 হতে পারে, মানগুলো পরিবর্তন হতে পারে। যার কারণে a এবং b কে আমরা কি বলবো স্যার? চলক বলবো। তাহলে এখানের মধ্যে মূল জিনিসটা কি শিখলাম? বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল, যে রাশির মানগুলো পরিবর্তনশীল তাকেই বলবো হচ্ছে বুলিয়ান চলক। যেমন a এর মান পরিবর্তন হতে পারে, b এর মানও পরিবর্তন হতে পারে, সেই জন্য a b হচ্ছে বুলিয়ান চলক। ক্লিয়ার? এবার আসো আমরা যেটা শিখবো, বুলিয়ান ধ্রুবক কি। বুলিয়ান ধ্রুবক, ধ্রুব মানে হচ্ছে যে এখানে মানের কোনো পরিবর্তন হবে না, মানটা যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এখানে বুলিয়ান ধ্রুবক কোনগুলো? বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল, যে রাশির মান অপরিবর্তনশীল তাকে বুলিয়ান ধ্রুবক বলে। তাহলে উদাহরণস্বরূপ কি দিতে পারি? ধরো 0 এবং 1, 0 মান তো 0ই থাকবে, এটা কি চেঞ্জ হবে? হবে না। 1 এর মান 1ই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। তাহলে 0 আর 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক। a b c হচ্ছে বুলিয়ান চলক, এগুলো একটু মাথায় রাখতে হবে। a b c d যা থাকে ওটা হচ্ছে চলক। আর যদি সাংখ্যিক যে জিনিসগুলো থাকবে 0 এবং 1, 0 আর 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক, কারণ এই মানগুলো কিন্তু সহজে কি হয় না? চেঞ্জ হয় না। 0 আর 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক।
এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমি আবারও বলছি, বুলিয়ান ধ্রুবকের উদাহরণ কি কি। আমি উদাহরণ যদি এখানে দিয়ে দিই, 0 এবং 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক, কারণ এই মানগুলোর পরিবর্তন হবে না। ওকে, এবার আসো আমরা তারপরে যে টপিকটা দেখব সেটা হচ্ছে বুলিয়ান পূরক কি। বুলিয়ান পূরক জিনিসটা কি একটু এদিকে খেয়াল করো। বুলিয়ান পূরক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো চলকের মান 0 অথবা 1 হয়। এই 0 1 কে একটি অপরটির বুলিয়ান পূরক বলে। ঠিক আছে, একটি আরেকটি বুলিয়ান পূরক বলে। যেমন হচ্ছে, আবারও বলছি, বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো চলকের মান 0 অথবা 1 হয়। এই 0 এবং 1 কে একটি আরেকটি বা একটি অপরটির বুলিয়ান পূরক বলে। কেমন স্যার? আমি এখানে একটু করে যদি দেখাই, জিনিসটা একটু খেয়াল করো। ধরে নাও a সমান 0। ওকে, তারপর হচ্ছে এইটাকে এখানে যে উপরে যে চিহ্নটা ইউজ করলাম সেটাকে কমপ্লিমেন্ট বলে। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1। এই যে উপরে যে দাগটা দিলাম সেটাকে হচ্ছে কমপ্লিমেন্ট বলে বা পূরক বলে। তাহলে a ইকুয়াল টু যদি 0 হয়, এই কমপ্লিমেন্ট সবসময় কত হবে? 1, মানে 0 ঠিক উল্টো মানটা হবে। ঠিক সেম ভাবে আমি যদি বলি স্যার a ইকুয়াল টু 1, তাহলে এই কমপ্লিমেন্টের মান কত হবে? 0। মানে হচ্ছে এই দুইটা মানের একটা আরেকটার বিপরীত। 0 বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত হচ্ছে 0। তাহলে সেটাকে প্রকাশ করা হবে কি দিয়ে? পরিপূরক বা কমপ্লিমেন্ট দিয়ে। তাহলে a ইকুয়াল টু যদি 0 হয়, এই কমপ্লিমেন্ট সমান কি হবে? 1 হবে। a ইকুয়াল টু যদি 1 হয়, এই কমপ্লিমেন্ট সমান কি হবে? 0 হবে। ক্লিয়ার? এবার এই কথাটাই আমরা এখানে বলেছে, দেখো ভালো করে। বুলিয়ান পূরক, বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো চলকের মান 0 অথবা 1 হয় এবং মানে এই 0 এবং 1 কে একটি অপরটির বুলিয়ান পূরক বলে। এই বুলিয়ান পূরককে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। দেখো উপরে একটা কমপ্লিমেন্ট চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। গণিতের ভাষায় লেখা হয় a এর পূরক, বা এটাকে a প্রাইম দিয়েও প্রকাশ করা যায়, আবার কমপ্লিমেন্ট দিয়েও প্রকাশ করা যায়। ওকে, তাহলে এই হচ্ছে মূলত বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপাদানগুলো। কি কি লাগতে পারে? মৌলিক চিহ্ন লাগতে পারে। ঠিক আছে, ট্রু অন 1, মানে এই জিনিসগুলো দুইটা সেক্টরকে দুই ভাবে প্রকাশ করা হয়। ট্রু কে অন দিয়েও প্রকাশ করতে পারো, 1 দিয়েও প্রকাশ করা যাবে, ফলস কে অফ দিয়ে প্রকাশ করা যাবে, 0 দিয়ে প্রকাশ করা যাবে। আর এখানে কি কি ধরনের অপারেশন কাজে লাগবে সেটা হচ্ছে এন্ড অপারেশন, অর অপারেশন এন্ড নট অপারেশন। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডগুলোতে। প্রথমে আসে এখানে এই টপিকটা থেকে জ্ঞানমূলক অনুধাবন বেশি করে আসে। হ্যাঁ, যেমন হচ্ছে প্রথমে প্রশ্নগুলো আসতে পারে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত গাণিতিক কাজ, বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত এই বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত গাণিতিক কাজ শুধুমাত্র যৌক্তিক যোগ, গুণ এবং পূরক। তাহলে কয়টা জিনিস এখানে কাজ করবে? প্লাস, ইনটু এবং কমপ্লিমেন্ট, মানে হচ্ছে যে যোগ, গুণ, পূরক, এই তিনটার সাহায্যে কাজ করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগ, গুণ, পূরকের নিয়মগুলোকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তাহলে স্যার কি বললাম? আবার বলছি, বুলিয়ান অ্যালজেব্রা এখান থেকে এতটুকু লিখতে হচ্ছে, বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগ, গুণ, পূরকের যে নিয়মগুলো আছে, নিয়মগুলোকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। ক্লিয়ার? এই নিয়মগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, আর একটা হচ্ছে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, আর একটা হচ্ছে পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। ক্লিয়ার? তাহলে এই তিনটা সেক্টরে ভাগ করা হয়েছে। এবার আমরা একটু ডিটেলস পড়ব। যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ জিনিসটা কি আসলে? মূলত এখানে হচ্ছে যে শুধু অর অপারেশনই হবে, মানে যোগের কাজগুলো হবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো, আমরা শিখেছি 0 প্লাস 0 এগুলো কত হচ্ছে? 0 হবে স্বাভাবিক। 0 এর সাথে 1 যোগ করলে তাও হচ্ছে 1, 1 এর সাথে 0 যোগ করলে এখানে কত পাচ্ছি? 1 পাবো। কিন্তু আমরা শিখেছিলাম কি 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, কিন্তু এখানে 2 হবে না। বুলিয়ান অ্যালজেব্রায় 1 এর সাথে 1 যোগ করলে এখানে কত হচ্ছে? 1 হচ্ছে, কারণ এটা সেম রাশি, এটাও 1 এটাও 1, যোগ করলে সেই রাশিটাই হবে। এই কথাটা এখানে বলেছে। দেখো যে যৌক্তিক যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রায় যেসব নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তো নিয়মটা কি সেটা একটু বলছি। যৌক্তিক যোগের সময় বুলিয়ান চলকগুলোর মানের মধ্যে অর অপারেটর ব্যবহার করা হয়, প্রচলিত যোগের চিহ্ন নয়। এটা কিন্তু প্রচলিত যোগের চিহ্ন না, হয় না, মানে হচ্ছে অর অপারেটর ব্যবহার করা হয়। এই ফলি মানে এই জিনিসগুলো আমাকে
মনে রাখতে হবে। জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয়, এটা স্বাভাবিক ব্যাপার। জিরোর সাথে ওয়ান যোগ করলে সেটাও ওয়ান হয়, ওয়ানের সাথে জিরো যোগ করলে সেটাও ওয়ান হয়, কিন্তু এখানে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হচ্ছে, ওয়ান হবে। কিরকম স্যার, মানে জিনিসটা আসলে দাঁড়াচ্ছে ট্রু প্লাস ট্রু ইকুয়াল টু ট্রুই হবে, মানে হচ্ছে সত্যর সাথে সত্য যোগ করলে সত্যই হবে। মানে এভাবে আসলে জিনিসটা একটা লজিকটা দাঁড় করানো যায় যে যদি একই রাশি হয় যোগ করলে সেই রাশিটাই আমরা পাবো। দেখো উপরে বুলিয়ান স্বতঃসিদ্ধ থেকে বলা যায় যে বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যুগের ক্ষেত্রে যে কোনো একটির মান ওয়ান হলে যৌক্তিক যোগফল ওয়ান হবে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। নিয়মটা কি স্যার, এখানের মধ্যে এই যে রাশিগুলো, এই দুইটা সেকেন্ড নাম্বার রাশির মধ্যে যে কোনো একটা মান যদি ওয়ান হয় অবশ্যই অ্যান্সার কি হবে, ওয়ান হবে। এই দুইটা রাশির মধ্যে যদি যে কোনো একটা মান ওয়ান হয় অবশ্যই এখানে অ্যান্সার কত হবে, ওয়ান হবে। দুইটা রাশির মধ্যে যদি যে কোনো একটা ওয়ান হয় বা দুইটা ওয়ান হলো অবশ্যই অবশ্যই অ্যান্সার কি হবে, ওয়ান হবে। এটাই হচ্ছে বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ নিয়মটা। ওকে, এই কথাটা এখানে বলেছে, আমি একটু মার্ক করে দিচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যুগের ক্ষেত্রে যে কোনো একটির মান, এই দেখো যে কোনো একটির মান ওয়ান হলে যৌক্তিক যোগফল অবশ্য অবশ্যই কি হবে, ওয়ান হবে, অন্যথায় জিরো হবে। যেমন দেখো প্রথমটা দুইটাই জিরো, সেই জন্য যোগফল হলে কত হচ্ছে, জিরো হচ্ছে। আর এখানে দুইটা রাশির মধ্যে যদি যে কোনো একটা ওয়ান হয়ে যায় অবশ্য অবশ্যই যৌক্তিক যোগফলটা কি হবে, ওয়ান হবে। এখানে ওয়ান প্লাস জিরো যে কোনো একটা মান ওয়ান, তাহলে যৌক্তিক যোগফল ওয়ান হচ্ছে। এখানে দুইটাই ওয়ান, তাও যোগ করলে যৌক্তিক যোগফলটা কত হবে, ওয়ান হবে। ক্লিয়ার? এটা গেল আমাদের যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, এটা হচ্ছে গুণের। হ্যাঁ, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। তাহলে গুণের নিয়মগুলো কি, সেটাও অনেকটা এরকম হবে। তাহলে এখানে আগে থেকে বলে দিচ্ছি, জিরোর সাথে জিরো গুণ করলে কত হচ্ছে, জিরো। জিরোর সাথে ওয়ান গুণ করলে তাও জিরো, আমরা নর্মালি যে হিসেবগুলো করি। ওয়ানের সাথে জিরো গুণ করলে তাও জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে তাও ওয়ান। এখানেও ঠিক সেম নিয়ম। যদি দুইটা রাশির মধ্যে, দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ থেকে বলা যায় এই বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের ক্ষেত্রে যে কোনো একটির মান যদি জিরো হয় যৌক্তিক গুণফল অবশ্যই জিরো হবে, অন্যথায় ওয়ান হবে। তাহলে আগেরটাতে কি ছিল, দুইটা রাশির মধ্যে যদি যে কোনো একটা রাশি ওয়ান থাকতো যৌক্তিক যোগফল অবশ্যই অবশ্যই কি হবে, ওয়ান হবে। ঠিক সেম ভাবে এখানে দুইটা রাশির মধ্যে যদি যে কোনো একটা রাশি জিরো হয়, কি বললাম, যে কোনো একটা রাশি যদি জিরো হয় তাহলে অবশ্যই যৌক্তিক গুণফল জিরো হবে। কারণ দেখো জিরোর সাথে জিরো গুণ করলে কত হচ্ছে, জিরো। এই দুইটা রাশির মধ্যে একটা রাশি জিরো, তাহলে অবশ্যই জিরোর সাথে গুণ করলে যৌক্তিক গুণফল কি হচ্ছে, জিরো হচ্ছে। আবার ওয়ান ইন্টু জিরো, এই দুইটা রাশির মধ্যে একটা জিরো, তো জিরোর সাথে ওয়ান গুণ করলে অবশ্যই অবশ্যই যৌক্তিক গুণফল কি হবে, জিরো হবে। ওয়ানের সাথে ওয়ান, এখানে তো এই দুইটা রাশির মধ্যে যে কোনো একটি রাশি জিরো না, মানে হচ্ছে দুইটাই ওয়ান, তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এখানে কি হবে স্যার, ওয়ান হবে। তাহলে আমাদের যে সূত্রটা মাথায় রাখতে হবে, বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের ক্ষেত্রে যে কোনো একটি মান যদি জিরো হয় যৌক্তিক গুণফল কি হবে, জিরো হবে, অন্যথায় কি, ওয়ান হবে। তাহলে এটা হচ্ছে গুণের কি, বুলিয়ান স্বতঃসিদ্ধ। ঠিক আছে, তাহলে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধটা হচ্ছে যে আমাদের যে নিয়মটা ফলো রাখতে হবে, গুণের ক্ষেত্রে দুইটা রাশির মধ্যে যদি যে কোনো একটা রাশি শূন্য হয় তবে তাদের যৌক্তিক গুণফল অবশ্যই অবশ্যই কি হবে, জিরো হবে, আর অন্যথায় ওয়ান হবে। ক্লিয়ার? আবার বলতেছি, এটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। যদি দুইটা রাশির মধ্যে যে কোনো একটি রাশি যদি জিরো হয়, যে কোনো একটি রাশি যদি জিরো হয় তাহলে অবশ্যই তাদের যৌক্তিক গুণফল কি হবে, জিরো হবে। আর দুইটা রাশির মধ্যে যদি দুইটা রাশি ওয়ান হয় তাহলে যৌক্তিক গুণফল ওয়ান হবে। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পূরকের যে নিয়মটা। পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট। পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ সেটা আগেও বলেছি, এই যে ওয়ান কে কমপ্লিমেন্ট করলে জিরো হবে, জিরো কে কমপ্লিমেন্ট করলে ওয়ান হবে, মানে পুরোপুরি উল্টো। ঠিক আছে, এই যেটা আমি যদি a ইকুয়াল টু 0 ধরি, এটাকে কমপ্লিমেন্ট করলে 1 হয়ে যাবে। আবার a ইকুয়াল টু 1 হলে এটাকে কমপ্লিমেন্ট করলে 0 হয়ে যাবে, সম্পূর্ণ উল্টো। তো কমপ্লিমেন্টটাকে প্রাইম দিয়েও প্রকাশ করা যায়, 1 কে 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে 0, 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1। এই হচ্ছে নিয়মগুলো। তাহলে আমরা যে নিয়মগুলো শিখলাম, কয়টা নিয়ম শিখলাম, তিনটা নিয়ম। একটা হচ্ছে যোগের, গুণের, আরেকটা হচ্ছে পূরকের। এই নিয়মগুলো নিয়েই মানে নিয়মগুলো নিয়ে সূত্রগুলো প্রয়োগ করে আমরা ম্যাথের সরলীকরণ করব বা সত্য সারণীর মাধ্যমে প্রমাণগুলো সম্পাদন করব। এবার আসুন, এবার চলে যাচ্ছি বুলিয়ান দ্বৈত নীতি কি। এগুলো অনুধাবনমূলক প্রশ্নে আসে, জাস্ট সংক্ষেপে একটু আলোচনা করছি, তারপর আমরা ম্যাথে চলে যাব। ওকে, বুলিয়ান দ্বৈত নীতি। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ
যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় অর অপারেশন এবং এন্ড এর সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। তাহলে একটু খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে হচ্ছে যে দুইটা অপারেশন কাজ করবে, একটা হচ্ছে এন্ড অপারেশন আর একটা হচ্ছে কি অর অপারেশন। এই দুইটা অপারেশনের সমন্বয়ে যে উপপাদ্য বা সমীকরণগুলো যে নীতি মেনে চলে সেটাকে বলা হয় কি দ্বৈত নীতি। তো নীতি দুইটা কি আসলে, আসো আমরা একটু ব্যাখ্যা করি। প্রথম নীতিটা হচ্ছে 1 নাম্বার, 0 1 পরস্পর বিনিময় করে। অর্থাৎ 0 পরিবর্তে আমরা 1 লিখতে পারবো, যেটা হচ্ছে পূরক। 0 পরিবর্তে 1 লিখতে পারবো, 1 এর পরিবর্তে অবশ্যই 0 লেখা যাবে। ক্লিয়ার? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার নিয়ম হচ্ছে অর এবং এন্ড পরস্পর বিনিময় করা। অর্থাৎ অর এর পরিবর্তে আমরা এন্ড ব্যবহার করতে পারবো, আবার এন্ড এর পরিবর্তে অর ব্যবহার করতে পারবো। তাহলে নিয়ম দুইটা কি স্যার? আর দ্বৈত নীতির নিয়ম হচ্ছে 0 এর পরিবর্তে 1 ব্যবহার করা যাবে, 1 এর পরিবর্তে 0 ব্যবহার করা যাবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে এন্ড এর পরিবর্তে অর ব্যবহার করতে পারবো, অর এর পরিবর্তে এন্ড ব্যবহার করতে পারবো। আর এই নিয়মটা ফলো করা হচ্ছে ডি মর্গানের সূত্র দিয়ে, যেটার প্রমাণ আমরা একটু পরে দিচ্ছি। ওকে, তাহলে বুলিয়ান দ্বৈত নীতি ইজিলি বোঝা যাচ্ছে। যে যদি বলে যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে বুলিয়ান দ্বৈত নীতি কাকে বলে, তখন তোমরা এটা বলবা বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এবার আসো, মোটামুটি আমরা নিয়মগুলো বলে ফেললাম, বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, বুলিয়ান অ্যালজেব্রা কি কাজে ব্যবহৃত হয়, এবং এটা নিয়ম কয়টা, বুলিয়ান স্বতঃসিদ্ধ নিয়মগুলো বললাম, দ্বৈত নীতিগুলো বললাম। এবার আসো বেসিক কয়েকটা সূত্র, যে সূত্রগুলো অবশ্যই আমাদের সরলীকরণ করতে, বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করতে বেশি বেশি প্রয়োজন হবে। ক্লিয়ার? তাহলে এই সূত্রগুলো আমরা এখন একটু দেখে নিই। প্রথমে হচ্ছে, আমি একটু ছোট করে দিই তাহলে এখানে লিখে বুঝাই। এখানে প্রথমে যোগের ক্ষেত্রে যে সূত্রটা হচ্ছে a + 0 = a। এটা হচ্ছে মূল সূত্র, মানে a এর সাথে যদি 0 যোগ করি এই তো হবে যোগের সূত্রগুলো। তারপর হচ্ছে a + 1 = 1 হবে, এটাও সূত্র। এখানে প্রশ্ন হচ্ছে স্যার এর সাথে 1 যোগ করলে কেন 1 হবে, সেটাও ব্যাখ্যা দিচ্ছি। দেখো, যদি আমি a এর মান মনে মনে 0 ধরি, এর মান যদি মনে মনে 0 ধরি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 0 + 1। স্যার 0 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে, ঠিক না? ক্লিয়ার? আবার এবার আসো, এর মান যদি আমি মনে মনে এখানে 1 ধরি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে স্যার? 1 + 1। আমরা একটু আগে শিখেছিলাম 1 এর সাথে 1 যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রায় কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, আমি a এর মান যখন 0 কল্পনা করেছি তাও আউটপুট 1 পাচ্ছি, a এর মান যখন 1 কল্পনা করেছি তাও আউটপুট কত পেলাম? 1 পেলাম। তাই দুই ক্ষেত্রে যেহেতু আউটপুট 1 পেলাম, তখন সূত্রটা দাঁড়াচ্ছে কি a + 1 = 1। আর একদম শর্টকাটে যেটা বলবো, যদি বুলিয়ান অ্যালজেব্রা 1 এর সাথে যা কিছু যোগ আকারে থাকুক না কেন, কি বললাম স্যার? যা কিছু যোগ আকারে থাকুক না কেন সবসময় যৌক্তিক যোগফলটা কি হবে স্যার? 1 হবে। আমরা কিন্তু নিয়মে শিখেছিলাম। ওকে, তাহলে এখানে 1 এর সাথে যা কিছু যোগ করা থাকুক না কেন যৌক্তিক যোগফলটা কি হবে? 1 হবে। ওকে, এবার আসো আমরা তৃতীয় সূত্র লিখছি, a + = a। এখানে অ্যান্সার হবে a। এর সাথে এই যোগ করলে কিন্তু আবার টুয়াইস a হবে না, এটা হচ্ছে যৌক্তিক যোগ। এর সাথে এই যোগ করলে এখানে কত হবে? a হবে। এবার আসো a + a কমপ্লিমেন্ট সমান 1। এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। a + a কমপ্লিমেন্ট সমান 1। স্যার মুখস্থ করতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের যাতে মুখস্থ করতে না হয়, একদম মাথায় গেঁথে যাবে। a + a কমপ্লিমেন্ট সমান 1 কিভাবে হলো সেটাও বলছি, একটু দেখো। স্যার আমি যদি এখানে a এর মান মনে মনে 0 কল্পনা করি, তাহলে a কমপ্লিমেন্ট কত হবে? a এর মান যদি 0 হয় a কমপ্লিমেন্টের মান তো উল্টে যাওয়ার কথা। তাহলে a এর মান যদি এখানে 0 হয়, আমি বসালাম a কমপ্লিমেন্টের মান হবে 1। তো স্যার 0 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে।
ক্লিয়ার? তাহলে এর মান যদি আমি মনে মনে 0 কল্পনা করি, 0টাকে কমপ্লিমেন্ট করলে 1 হচ্ছে, এই যে 0 + 1 = কত হচ্ছে 1। আউটপুট কিন্তু মানে হচ্ছে যৌক্তিক যোগফলটা সবসময় 1 হচ্ছে। ঠিক সেম ভাবে আমি যদি এর জায়গায় 0 কল্পনা করে না করে যদি 1 কল্পনা করতাম, সেম রেজাল্ট আসে কিনা দেখেন। এর মান 1 ধরলে তাহলে আমি এখানে 1 লিখলাম, প্লাস 1 কে কমপ্লিমেন্ট করলে কি হয় স্যার 0, 1 কে কমপ্লিমেন্ট করলে 0 হবে, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে আবারও 1 হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, এর মান আমি যাই ধরি না কেন, এর মান 0 ধরলেও রেজাল্ট একই আসছে, 1 ধরলেও রেজাল্ট একই আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তখন এই মানটা, এই সূত্রটাই হচ্ছে তখন কি প্রকাশ করা হয়, a + a কমপ্লিমেন্ট সমান 1। এই চারটা হচ্ছে যোগের সূত্র, এই সূত্রগুলো হচ্ছে বেসিক সূত্র। হ্যাঁ, এই চারটা হচ্ছে যোগের সূত্র। তারপর আসেন গুণের সূত্রগুলো আমি একটু পাশে লিখে দিচ্ছি। a × 0 = 0। আমরা জানি স্বাভাবিকভাবে 0-র সাথে যা কিছু গুণ করি না কেন যৌক্তিক গুণটা কি হবে 0 হবে। আবার আসেন a এর সাথে 1 গুণ করলে তাও এখানে মান হবে কত a, 1 এর সাথে যা কিছু গুণ করি না কেন a হয়ে যাবে। ওকে, তারপর আসো a এর সাথে a গুণ করলে, স্যার এটা আবার এখানে বীজগণিতে গুণ করলে হচ্ছে না, এর সাথে এই গুণগুলো তো a² হওয়ার কথা, কিন্তু এখানে সেটা হবে না, এটা হচ্ছে যৌক্তিক গুণ। এর সাথে এই গুণ করলে আমরা এখানে কি পাচ্ছি a পাচ্ছি। কেন সেটার ব্যাখ্যাও কিন্তু দেওয়া যাচ্ছে। ওই যে তোমরা মনে মনে এর মান 0 ধরবা, এখানেও 0 ধরবা, দেখবা 0-র সাথে 0 গুণ করলে তাও 0 হচ্ছে, যেটা এর মান ধরেছিল। এর মান 1 ধরলে এখানে 1 ধরলে 1 এর সাথে 1 গুণ করলে তাও 1 হচ্ছে, যেটা এর মান 1 ধরলাম। আমরা এভাবে করে কিন্তু প্রমাণটা করা যায়। ওকে, এবার আসো a × a কমপ্লিমেন্টের মান কত হতে পারে। a × a কমপ্লিমেন্টের মান সব সময় 0 হবে। কেন 0 হবে সেটাও ব্যাখ্যা দিচ্ছি। দেখো, প্রথম আমি a এর মান মনে মনে 0 কল্পনা করলাম, তাহলে এখানে কমপ্লিমেন্ট, তাহলে এখানে আমি যদি a এর মানটা 0 কল্পনা করি, এই যে এর মানটা 0 কল্পনা করলাম, এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 কে কমপ্লিমেন্ট করলে হচ্ছে 1, তাহলে 0-র সাথে এই 0-র সাথে এখানে 1 গুণ করলে কত হচ্ছে 0, 0-র সাথে 1 গুণ করলে তো 0ই হবে। এবার আসো, তাহলে আমি এর মান যখন 0 কল্পনা করলাম, তাহলে যৌক্তিক গুণের গুণফলটাও কি পাচ্ছি 0 পাচ্ছি। এবার আসো এর মান আমি 1 কল্পনা করে দেখি, তাহলে এখানে 1 হলো, 1 কে কমপ্লিমেন্ট করলে কি হয় স্যার 0 হয়, 1 × 0, তাহলে 0-র সাথে 1 গুণ করলে তাও কিন্তু 0 হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এর মান 0 ধরি বা 1 ধরি, দুইটা ধরলেও রেজাল্ট একই আসতেছে, বা 0 ধরলেও যুক্তি গুণফল সেম আসতেছে, 1 ধরলেও যুক্তি গুণফলটা একই আসছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব স্যার, সূত্র দাঁড়াবে হচ্ছে a × a কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি, সরি, a × a কমপ্লিমেন্ট ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে যোগের 4টা সূত্র, গুণের 4টা সূত্র। এই সূত্রগুলো মনে রাখলে মোটামুটি আমরা কি করতে পারবো, ম্যাথগুলো ভালো করে করতে পারবো। তারপর আসো পূরকের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি a কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট সমান a, এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে। কমপ্লিমেন্টের উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা কি হয়ে যাবে a হয়ে যাবে। কিরকম স্যার, এটা আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। সাপোজ ধরো a = 0, তুমি a কে কমপ্লিমেন্ট করো, কত হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। এবার এই a কমপ্লিমেন্টটাকে আবার কমপ্লিমেন্ট করব, মানে a কমপ্লিমেন্টটাকে আবার কমপ্লিমেন্ট করব, তাহলে 1টা উল্টে গিয়ে কি হবে 0 হবে। তাহলে দেখো a = 0, a ডাবল কমপ্লিমেন্ট = 0, দুইটা মান একই না। তাহলে সেই ক্ষেত্রে কি আমি লিখতে পারি স্যার a ডাবল কমপ্লিমেন্ট সমান a, এটা লেখা যাবে। আবারও বলছি, তাহলে এই ডাবল কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট চলে গিয়ে এ থাকবে, সেটা প্রমাণটাও নিচে বলে দিলাম। এ = যদি 0 হয়, একে আবার কমপ্লিমেন্ট করো, কত হচ্ছে 1, আবার কমপ্লিমেন্ট করো 1 কে, কত হচ্ছে 0। দেখো তাহলে এর মান আর এই ডাবল কমপ্লিমেন্টের মান সেম না, তাহলে এই ডাবল কমপ্লিমেন্ট সমান হচ্ছে কি কি বলতে পারবো এ বলতে পারবো। ক্লিয়ার, পারা যাবে। এই হচ্ছে যে সূত্রগুলো, তাহলে আমাদের এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, তারপর আমরা মোটামুটি ম্যাথ করতে পারবো। ওকে, তারপর চলে যাচ্ছে আমরা পরের স্লাইডগুলোতে। এখান থেকে এই কিছু সূত্র আছে মৌলিক উপপাদ্য, এই সূত্রগুলো তোমাদের এমসিকিউ তে এসে থাকে। এগুলো একটু বলে দিচ্ছি কি কি থাকতে পারে। বিনিময় উপপাদ্য, বিনিময় উপপাদ্য থাকতে পারে, সেটা হচ্ছে এই জিনিসটা, বিনিময় উপপাদ্য। এটাকে
কমিউটেটিভ ল বলে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, মানে হচ্ছে a প্লাস বি যেরকম জাস্ট এই মানগুলো চেঞ্জ করে দেওয়া, বি কে এ এর জায়গায় এ কে বি এর জায়গায়, মানে বিনিময় করলাম, তাহলে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ লিখা যায়। ঠিক সেম ভাবে a ইন্টু বি কে আবার বি ইন্টু এও লিখা যায়, জাস্ট চেঞ্জ করে দিলাম, এটাকে বিনিময় উপপাদ্য বলে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তারপরটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য, অ্যাসোসিয়েটিভ থিওরাম। অ্যাসোসিয়েটিভ থিওরাম, এ প্লাস বি প্লাস সি হলে দেখো এই ব্র্যাকেটের ভেতরে আমি এটাকে নিয়ে আসলাম, সিটা বের করে ফেললাম, মানে হচ্ছে যে এই মানগুলো সেম হবে। এটাও ঠিক সেম। এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট আসতে পারে। তারপর হচ্ছে বিভাজন উপপাদ্য, ডিস্ট্রিবিউটেড থিওরাম। হ্যাঁ, তাহলে এ ইন্টু বি প্লাস সি হলে এখানে কি হবে, এর সাথে একবার বি এর গুণ এ বি, তারপর প্লাস এর সাথে সি এর গুণ এ সি। ক্লিয়ার? এটাও ঠিক সেম একইভাবে গুণগুলোকে যদি আমরা কমন নিই তাহলে এ প্লাস বি সি পাবো। লাস্টে আসি সহায়ক উপপাদ্য, ঠিক আছে, সেকেন্ডারি থিওরাম। তাহলে সেক্ষেত্রে এখানের মধ্যে কি পাচ্ছি দেখো, এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কি পাবো, এ পাবো। এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। যদি এটা ব্যাখ্যা দিতে যাই, আমি একটু বলি, তাহলে এখানে এটাকে আমি একটু ভাঙি, তাহলে বুঝতে পারবা। এই যে গুণ করে দিচ্ছি, এর সাথে এই গুণ করলে এ ইন্টু প্লাস, আবার এর সাথে যদি বি গুণ হয় তাহলে এ বি প্লাস, স্যার আমরা একটু আগে শিখেছি এর সাথে এ গুণ করলে কত হয়, এ হয়, এ লিখলাম প্লাস এ বি। এবার এখান থেকে যদি এ কমন নিয়ে ফেলি, ওয়ান প্লাস বি, ঠিক আছে। আবার একটু আগে শিখেছি ওয়ানের সাথে যা কিছু যোগ করা থাকুক না কেন, যৌক্তিক যোগফল সবসময় কি হবে, ওয়ান হবে। তাহলে এটাকে স্যার লিখতে পারবো এ ইন্টু ওয়ান। তাহলে আলটিমেটলি আমি এখানে পাচ্ছি কি এ, মানে এগুলো প্রত্যেকটা প্রমাণ আমি এখানে ব্যাখ্যা আকারে করতে পারবো। ওকে, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য। তাহলে এই জিনিসগুলো বেশিরভাগ আসে এমসিকিউতে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরের টপিকগুলোতে। এই যে আমরা এতক্ষণ যে সূত্রগুলো পড়লাম, এগুলো সবগুলো সার্কিট আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, যেটা তোমরা পিডিএফ থেকে পেয়ে যাবা। ওকে, আমরা ম্যাথে চলে যাচ্ছি। এই উপপাদ্যের প্রমাণগুলো আমিও এটা যখন সূত্রগুলো পড়ালাম তখন কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে যে কিভাবে এর মান ওয়ান হলো, এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে পিডিএফ এ। আমি তো তোমাদের সূত্র বোঝানোর সময় কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করে দিয়েছি, তাহলে এটা আর লাগছে না, এটা তোমরা পিডিএফ থেকে দেখে নিতে পারবে। এবার চলে যাচ্ছি ডি মর্গানের উপপাদ্য। এই টপিকটা থেকে কোশ্চেন আসে, সৃজনশীলে আসে। হ্যাঁ, এটার হচ্ছে প্রমাণটা আসে যে সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করো। তো ডি মর্গানের উপপাদ্য, উনিও একজন গণিতবিদ, উনি দুইটা উপপাদ্য দিয়েছে, একটু খেয়াল করো। ডি মর্গানের উপপাদ্য, ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্য দুটি সূত্র আবিষ্কার করেন। ঠিক আছে, প্রথম উপপাদ্যটা হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যুগের পূরক বা কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যুগের গুণের সমান হয়। তাহলে এটা জিনিসটা কেমন, এটা আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম উপপাদ্য হচ্ছে এটা, মানে হচ্ছে এ প্লাস বি, মানে হচ্ছে এটা যৌক্তিক যোগ, এ প্লাস বি যৌক্তিক যোগ, উপর একটা কমপ্লিমেন্ট। তাহলে এটা সূত্রটা হবে, এই যৌক্তিক যোগটা গুণ আকারে প্রকাশ হবে। কি আকারে প্রকাশ হবে, গুণ আকারে। এ প্লাস বি এই যৌক্তিক যোগটা গুণ আকারে প্রকাশ হবে। হওয়ার পর এই যে উপরে কমপ্লিমেন্ট ভেঙে একবার এ কমপ্লিমেন্ট আর একবার বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ডি মর্গানের প্রথম উপপাদ্য। কি বললো উনি, যে যৌক্তিক যুগের উপর যৌক্তিক, কথাটা মিলে কিনা দেখেন, যৌক্তিক, এই যে উনি বললো যে যৌক্তিক যুগের পূরক বা কমপ্লিমেন্ট, এই যে যৌক্তিক যুগের পূরক বা কমপ্লিমেন্ট হলে প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান। তাহলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, এই যোগটা দেওয়া আছে, পুরোটার উপর কমপ্লিমেন্ট থাকলে সেক্ষেত্রে এখানে গুণ, মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট গুণফলের সমান হবে। আবার বলতেছি, তাহলে শর্টকাটে কিভাবে মনে রাখবা, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট যৌক্তিক যোগের উপরে যদি পরিপূরক থাকে তাহলে সেটাকে কিভাবে প্রকাশ করতে পারবো, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ এর পূরক বি এর পূরক, দুইটাকে যৌক্তিক গুণফল আকারে প্রকাশ করতে পারবো। এটা হচ্ছে ডি মর্গানের প্রথম উপপাদ্য। দ্বিতীয় উপপাদ্য হচ্ছে যে ঠিক তার উল্টোটা, যৌক্তিক গুণটাকে
দ্বিতীয় উপপাদ্য হচ্ছে যে যৌক্তিক গুণটাকে আমরা যোগফল আকারে প্রকাশ করব। এই দেখো এই বি দুইটা রাশি গুণ আকারে আছে, তার উপর কমপ্লিমেন্ট আছে, সেটাকে এই ইনটুটাকে আমরা কি আকারে প্রকাশ করব? প্রথমে প্লাস আকারে। তাহলে আবারও বলছি, এই যে এ ইন্টু বি, এই ইনটুটাকে আমরা প্লাস আকারে প্রকাশ করলাম, তারপর হবে কি কমপ্লিমেন্ট, এ এর মাথায় একটা দিলাম, বি এর মাথায় দিলাম। তাহলে এখানে দুইটা রাশির যৌক্তিক গুণের উপর যদি পরিপূরক থাকে তাহলে সেটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারবো? দুইটা রাশির যোগফল আকারে, দুইটা রাশির পূরকের যোগফল আকারে সাজিয়ে লিখতে পারবো। এই গণিতবিদ ডি মর্গান এই দুইটা উপপাদ্য এখানে বলেছে। তাহলে আমরা দুইটা চলক দিয়ে দেখেছি। ঠিক সেম ভাবে যদি তিনটা চলক থাকতো, এ প্লাস বি প্লাস সি, ঠিক একইভাবে যদি তিনটা চলক থাকতো, এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট থাকলে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু, আর তাদের উপর আলাদা করে কমপ্লিমেন্ট থাকবে। ঠিক সেম ভাবে দ্বিতীয় উপপাদ্য, এ ইন্টু বি ইন্টু সি হোল কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট, মানে হচ্ছে গুণফলগুলো কি আকারে প্রকাশ করা? যোগফল আকারে প্রকাশ করা। পারা যাবে? ওকে, এবার আসো আমাদের যে প্রশ্নটা যেটা বলেছে যে এ ও বি দুইটি চলকের জন্য ডিমর্গানের উপপাদ্য দুটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। এই হচ্ছে দুই চলকের, একটা হচ্ছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, দ্বিতীয় উপপাদ্য হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট থাকলে এটাকে যোগ আকারে প্রকাশ করতে পারবো। এই দুইটা চলক থেকে সত্যক সারণীর মাধ্যমে ডিমর্গানের উপপাদ্যগুলো প্রমাণ করতে হবে। তাহলে আমি এই দুইটা উপপাদ্য থেকে যে কোনো একটা উপপাদ্য প্রমাণ করে দিচ্ছি, বাকি উপপাদ্যটা তোমরা বাসায় করে নিবা। ওকে, তাহলে একটু খেয়াল করো। প্রথমে আসেন, এখানে যেটা করতে হবে, যেহেতু চলক দুটা, আমি এখানে একটা ছক আঁকি। প্রথমে আসি, আমরা এটা প্রমাণ করবো প্রথম উপপাদ্যটা এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমেই লিখবো চলকগুলো, লিখে ফেলবো এ। স্যার এখানে বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যের মধ্যে চলক কয়টা? দুইটা, এ এবং বি। তাহলে প্রথমে চলকগুলো লিখবো, নিয়মটা আগে ফলো করে কিভাবে লিখছি। প্রথমে চলকগুলো লিখবো এ, তারপর হচ্ছে বি লিখবো, তারপর চলকের কমপ্লিমেন্ট গুলো লিখবো। চলকের কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট লিখলাম। এবার আমি বাম পক্ষ লিখবো, বাম পক্ষে কি আছে? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট ছাড়া লিখবো এ প্লাস বি লিখলাম। তারপর লিখবো পরের লাইনে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট সহ লিখবো। ওকে, তারপর ডান পাশে যেটা আছে সেটা লিখবো, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। লিখার সিস্টেমটা খেয়াল করো, আবারও বলছি, প্রথমে খেয়াল করবা যে উপপাদ্যতে চলক কয়টা? চলক দুইটা, সেই জন্য আমি প্রথমে চলক দুইটা লিখে ফেললাম এ বি, তারপর লিখলাম যে চলকের কমপ্লিমেন্ট গুলো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তারপর আমরা প্রশ্নে খেয়াল করলাম বাম পাশে কি আছে? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাহলে আমি কমপ্লিমেন্ট ছাড়া লিখবো এ প্লাস বি লিখলাম। তারপর কি করলাম? কমপ্লিমেন্ট সহ লিখলাম। তারপর এখানে আমি কি করলাম? কমপ্লিমেন্ট সহ লিখলাম এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। তারপর যেটা লিখলাম ডান পাশে যেটা আছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট সেটা লিখলাম। ওকে, এখানে আমি আর একটু রুলস বলে দিচ্ছি। চলক এখানে কয়টা স্যার? দুইটা। তাহলে আমরা উপর নিচে ঘর রাখবো এই 2 টু দি পাওয়ার n এর সূত্রটা ফলো করে। n হচ্ছে চলক সংখ্যা, তাহলে এখানে n মানে হচ্ছে চলক সংখ্যা, তাহলে এই চলক যেহেতু a আর b দুইটা, তাহলে এখানে n এর মান 2 বসাবো, 2 স্কয়ার ইকুয়াল টু 4, মানে উপর নিচে আমি ঘর কয়টা আঁকবো? 4টা আঁকবো। এবার 4টা আঁকলে এবার যে আমি এখানে ইনপুট গুলো বসাবো, কিভাবে বসাবো? বসানোর সিস্টেম হচ্ছে, একটু খেয়াল করো, মানে এটা একটা টেকনিক আর কি, অতটা নিয়ম না। 1 2 3 4, 4টা ঘর না, 4-এর অর্ধেক খেয়াল করো, 4-এর অর্ধেক কত হচ্ছে? 2। তাহলে আমরা প্রথমে 2টা 0 2টা 1 বসাবো। 2-এর অর্ধেক কত? 2-এর অর্ধেক হচ্ছে 1, তাহলে আমরা একটা 0 একটা 0 একটা 1 এভাবে করে বসাবো। আবারও বলছি, ভালো করে খেয়াল করো, না বুঝলে আবারও খেয়াল করো। 4, এখানে ঘর কয়টা? উপর নিচে 1টা 2টা 3টা 4টা, 4টা ঘর, 4-এর অর্ধেক হচ্ছে 2, সেই জন্য আমরা 2টা 0 2টা 1 বসাবো। 2-এর অর্ধেক হচ্ছে 1,
সেই জন্য একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে করে বসালাম। এই বসালেই হয়ে যাচ্ছে, একদম মুখস্থই করতে হবে না, এটা তোমরা ইজিলি করতে পারবে। এবার আসো স্যার দেখেন, তো a এর মান হচ্ছে 0, এই কমপ্লিমেন্টের মান কত হবে স্যার? উল্টে যাবে, a এর মান যদি 0 হয় এই কমপ্লিমেন্টের মান কত হবে? 1 হবে। আবার এখানে আসো, a এর মান যদি 0 হয় এই কমপ্লিমেন্টের মান কত হবে? 1 হবে। a এর মান যদি 1 হয় এই কমপ্লিমেন্টের মান কত হবে? 0 হবে। এখানেও a এর মান যদি 1 হয় এই কমপ্লিমেন্টের মান কত হবে? 0 হবে। কমপ্লিমেন্টের কাজই হচ্ছে উল্টে দেওয়া। ওকে, এবার আসো b, b এর মান হচ্ছে, b এর মান যদি 0 হয় এখানে আমরা 1 লিখব, 1 হলে এখানে উল্টে দিয়ে 0 লিখব, 0 হলে b এর মান, b কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1, এখানে b এর মান 1 হলে b কমপ্লিমেন্টের মান কত হবে? 0 হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আবার বলছি, b এর মান 0 হলে b কমপ্লিমেন্টের মান কত হবে? 1, b এর মান 1 হলে b কমপ্লিমেন্টের মান কত হবে? 0, b এর মান 0 হলে b কমপ্লিমেন্টের মান কত হবে? 1, b এর মান 1 হলে b কমপ্লিমেন্টের মান কত হবে? 0। এইবার আসো, এখানে যে রাশিটা দেওয়া আছে, এখানে যে রাশিটা দেওয়া আছে এই যে a প্লাস b, তাহলে a প্লাস b মানে হচ্ছে a হচ্ছে a হচ্ছে b, এই দুইটা রাশি কি হবে? যোগফল হবে। এই দুইটা রাশি কি হবে স্যার? যোগফল হবে। a প্লাস b এই ঘরটাতে a এবং b এর দুইটা রাশি কি হবে? যোগ হবে। তাহলে এবার আসো আমরা যোগ করি, তাহলে যোগ করলে যোগফলটা একটু দেখি, 0 প্লাস 0 ইকুয়াল কত হচ্ছে? এখানে 0 প্লাস 0 এখানে হবে 0, 0 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1, 1 এর সাথে 0 যোগ করলে কত হবে? a প্লাস b, যেহেতু a এর মান 1 b এর মান 0, দুইটা যোগ করলে কত হবে? 1 এর সাথে 0 যোগ করলে তাও 1, 1 এর সাথে 1 যোগ করলে আমরা সূত্রে শিখেছি 1 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 1। তাহলে a এর মান 1 b এর মান 1, এই দুইটা রাশি যোগ করলে কত হচ্ছে? 1। ক্লিয়ার? এবার আসো, আমি যেহেতু a প্লাস b এর মানগুলো বের করে ফেলেছি, a প্লাস b এর মান 0 1 1, এবার এখানে কমপ্লিমেন্ট না, 0টা উল্টে যাবে, 0 উল্টে গিয়ে এখানে 1 হলো, 1টা উল্টে গিয়ে 0 হলো, 1টা উল্টে গিয়ে 0 হলো, 1টা উল্টে গিয়ে 0 হলো। ক্লিয়ার? পারা যাবে? এবার আসো স্যার, এখানে কি আছে? এখানে হচ্ছে যে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, এই মানটা এখন বের করতে হবে। তাহলে দেখো, একটা হচ্ছে a কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে b কমপ্লিমেন্ট, তাহলে এখানে a কমপ্লিমেন্ট পাচ্ছি, এখানে b কমপ্লিমেন্ট পাচ্ছি, এই দুইটা রাশি আমরা কি করব? গুণ করে দিব, যেহেতু এখানে গুণ আকারে আছে। তো প্রথমে আসো 1 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে? 1 এর সাথে 1 গুণ করলে এখানে হচ্ছে যে 1, তারপর আসো 1 এর সাথে 0 গুণ করলে কত হচ্ছে? 1 এর সাথে 0 গুণ করলে, 0 এর সাথে যা কিছু গুণ করো না কেন সবসময় 0 হবে, তাহলে এখানে হচ্ছে যে আমরা 0 বসাচ্ছি। আবার আসেন, এখানের মধ্যে 0 এর সাথে 1 গুণ করলে কত হয়? 0 এর সাথে 1 গুণ করলে তাও তো হবে 0, মানে 0 এর সাথে যা কিছু গুণ করো না কেন সবসময় কি হচ্ছে? 0 হচ্ছে। ওকে, সবসময় 0 হচ্ছে। এবার আসো, এখানের মধ্যে 0 এর সাথে 0 গুণ করলে কত হবে? তাও কি হচ্ছে? 0 হচ্ছে। ওকে, এই যে গুণফলটা লিখলাম। এবার দেখো আমাদের লাস্ট সময়, প্রথম উপপাদ্য আমাকে বলেছিল, প্রথম উপপাদ্যে কি বলেছে স্যার? ডি মর্গান a প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। এটা মানে বোঝাচ্ছে a প্লাস বি হোল কমপ্লিমেন্টের যে মানগুলো পাবো a কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ঠিক সেম একই মানই পাবো। তাহলে একটু দেখো, a প্লাস বি কমপ্লিমেন্ট, এই হচ্ছে a প্লাস বি হোল কমপ্লিমেন্টের মান, ঠিক আছে 1 0 0 0, ঠিক সেম ভাবে a কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1 0 0, দুইটা মান একই না? যেহেতু দুইটা মান একই তাহলে আমরা বলতে পারি না এই দুইটা প্রমাণিত, মানে হচ্ছে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান, এই দেখো এই দুইটা মান কিন্তু একই, 1 0 0 1 0 0, মান দুইটা কিন্তু একই হয়ে গেল, তার মানে আমরা বলতে পারি না a প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে, সত্যক সারণীর মাধ্যমে, হ্যাঁ, বা ট্রুথ টেবিলের মাধ্যমে মর্গানের প্রথম উপপাদ্য প্রমাণ করলাম। ঠিক একইভাবে অনুরূপভাবে তোমরা দ্বিতীয় উপপাদ্যটা নিজেরা প্রমাণ করবা, আশা করি তোমরা পারবে। এখানে মুখস্থের কোনো বিষয় না, জিনিসটা বুঝতে পারলেই ইজিলি করতে পারছো। ওকে, তাহলে এটা হচ্ছে দুই চলকের জন্য আমরা একটা উপপাদ্য প্রমাণ করে দেখালাম। সত্যক সারণী পরীক্ষা হলে এইভাবে লিখলেই হচ্ছে, সত্যক সারণীর মাধ্যমে মর্গানের উপপাদ্য প্রমাণিত হলো। আর এখানে অবশ্যই এই জিনিসটা একটু দিবা, এখানে কি মার্ক করে দিবা,
এই জিনিসটা একটু মার্ক করে দিবা যে a প্লাস বি হোল কমপ্লিমেন্টের যে মানটা a কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মান দুইটা একই, এটা একটু মার্ক করে দিলে ভালো হয়। ওকে, এবার আমরা চলে যাচ্ছি, যদি স্যার যদি চলক তিনটা হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে করবা? চলক যদি তিনটা হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে করবা? চলক তিনটা হলে এই একটু আগে আমরা যেটা করেছিলাম, চলক দুইটা ছিল বিধায় ঘর চারটা আঁকতে হয়েছিল, টু টু দি পাওয়ার n সূত্র ফলো করে। যদি চলক তিনটা হয় তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, ঘর আঁকতে হবে 8টা। ক্লিয়ার? তাহলে এখানেও দুইটা সূত্র, দুইটা উপপাদ্য, আমি প্রথমটা করে দিচ্ছি, দ্বিতীয়টা তোমরা হুবহু এটার মতো করেই বাসায় করে ফেলবো। ওকে, তাহলে আমরা দ্বিতীয় উপপাদ্য হচ্ছে যে এখানে তিন চলকের উপপাদ্য দুইটা, a প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট, দুইটা থেকে যে কোনো একটা করে দিচ্ছি। প্রথমটা আমি করে দিচ্ছি। ওকে, তো প্রথমটা করে দিচ্ছি। এখানে বসানোর সিস্টেমটা হচ্ছে কিভাবে বসাবো সেটা আমি একটু আগেও বলেছি, কিভাবে বসানো যায় সিস্টেমটা একটু দেখো। প্রথমে হচ্ছে যে চলক কয়টা খেয়াল করবো, চলক কয়টা এখানে তিনটা, এ বি সি। আমরা প্রথমে চলকগুলো বসালাম এ বি সি, তারপর বসাবো কি চলকের কমপ্লিমেন্ট গুলো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট বসালাম। তারপরে সিস্টেমটা কি ছিল, বাম পক্ষে কি আছে, বাম পক্ষে এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, আমরা কমপ্লিমেন্ট ছাড়া রাশিটা নিব এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এবার সম্পূর্ণ রাশিটা নিব এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। তারপরে ডান পাশে যেটা আছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট, এটা নিব। ওকে, তাহলে সিস্টেমটা হচ্ছে প্রথমে চলক নিব, চলকের কমপ্লিমেন্ট গুলো নিব, তারপর হচ্ছে বাম পক্ষে কমপ্লিমেন্ট ছাড়া নিব, তারপর কমপ্লিমেন্ট সহ নিব, তারপর ডান পক্ষে নিব। ওকে, এবার আসো, যেহেতু স্যার তিন চলক, উপর নিচে ঘর কয়টা হবে, 8টা হবে। একটু আগে আমি এটা বলেছিলাম, ঘর কয়টা হবে এখানে, এই যে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, ঘর 8টা হবে। তাহলে এবার ইনপুট গুলো কিভাবে বসাবো স্যার, 8 এর অর্ধেক কত, 4, 8 এর অর্ধেক যেহেতু 4, তাহলে আমরা এখানে বসাবো 4টা 0 4টা 1। ক্লিয়ার? তারপর আসো 4 এর অর্ধেক কত, 4 এর অর্ধেক হচ্ছে 2, তাহলে আমরা এখানে বসাবো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে করে বসাতে পারছে। ক্লিয়ার? এবার আসো 2 এর অর্ধেক কত, 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে করে আমরা বসাবো। ক্লিয়ার? অথবা আরেকটা উপায় আছে, এটা আমি এভাবে করে মনে রাখি আর কি, 4টা 0, তাহলে এটাকে 420 হিসাব করলে হয়ে যাচ্ছে। তুমি যদি জিনিসটাকে 420 মনে রাখো তাহলে হচ্ছে প্রথমে এই 4 দিয়ে বোঝাচ্ছি 4টা 0 4টা 1, 2 দিয়ে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 0 দিয়ে 0 1 0 1 0 1, এই টেকনিকটা ফলো করেও মনে রাখতে পারো ইজিলি। ওকে, আর এখানে সূত্র দিয়েও এভাবে করে মনে রাখতে পারো। এবার আসো আমরা কাজে চলে যাচ্ছি। স্যার এর মান এখানে যেগুলো আছে এই কমপ্লিমেন্টের মান সবগুলো ওখানে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে আমি এখানে লিখি এই 0 হলে এই কমপ্লিমেন্টের মান 1, এটা 0 হলে 1, 0 হলে 1, 0 হলে 1, 1 হলে 0, 1 হলে 0, 1 হলে 0, 1 হলে 0, সেম ক্যাটাগরি। যেখানে যেখানে এর মান 0 ছিল সেগুলো আমরা এখানে 1 করে দিলাম, 1 এর মানগুলো 0 করে দিলাম। এবার আসো বি কমপ্লিমেন্ট, তাহলে এখানে একটু দেখো বি এর মান 0 হলে এখানে বি কমপ্লিমেন্ট 1 হবে, 0 হলে 1 হবে, এখানে 1 হলে 0 হবে, 1 হলে 0 হবে, 0 হলে 1, এখানে 0 1, এখানে 1 0 1 0, এটা হচ্ছে বি কমপ্লিমেন্টের মানগুলো লিখলাম। এবার আসো সি কমপ্লিমেন্টের মানটা, সি এর মান 0 হলে এখানে আমি 1 দিলাম, 1 হলে 0 দিলাম, 0 হলে 1, 1 হলে 0, 0 হলে 1, 1 হলে 0, এই যে 0 মানটা ঘুরে 1 হবে, 1 এর মানটা 0 হয়ে যাবে, মানে হচ্ছে সি এর যে মানগুলো সেগুলো সবকিছু উল্টে যাবে। এবার আসো পরের কাজটা, এ প্লাস বি প্লাস সি, তিনটা রাশির যোগফল। তো তিনটা রাশির যোগফলটা কিভাবে করবো একটু এদিকে দেখো, আমরা তিনটা রাশির যোগফলটা কিভাবে করব, তাহলে একটু দেখো এ প্লাস বি প্লাস সি, তার মানে এ বি সি তিনটা যোগ করবো, 0 প্লাস 0 প্লাস 0 কত হয়, 0 হয়, লিখলাম। 0 প্লাস 0 প্লাস 1 কত হবে, 1 হয়। 0 প্লাস 1 প্লাস 0 কত হবে, 1। 0 প্লাস 1 প্লাস 1, আমরা আগেও জানি সূত্রে শিখেছি 1 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, এখানে 1 লিখলাম। আবার আসো 1 প্লাস 0 প্লাস 1, তাও এখানে 1 হবে, 1 প্লাস 0 প্লাস 1 এখানে কত হবে, 1 হবে। 1 প্লাস 1 প্লাস 0 মানে হচ্ছে 1 এর সাথে যা কিছু যোগ করো না কেন সবসময় 1 হবে। 1 প্লাস 1 প্লাস 1 এখানে 1 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানটা আমরা বের করে ফেললাম মোটামুটি ধারাবাহিকভাবে। এবার আসো
পরের ওটা সেকশনটা a প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। তাহলে এখানে জিরো, যেখানে যেখানে জিরো থাকবে সেই মানগুলো উল্টে যাবে, ওয়ান থাকলে উল্টে যাবে। তাহলে আমি এখানে লিখলাম জিরো থাকলে ওয়ান হলো, ওয়ান গুলো জিরো হলো, ওয়ান গুলো জিরো হলো, ওয়ানটা জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান থাকলে জিরো হয়ে গেল, ওয়ান থাকলে জিরো হয়ে গেল। এই হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্টের মানগুলো বের করে ফেললাম। ক্লিয়ার? এইবার আসো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তাদের গুণফলটা বের করতে হবে না? তাহলে এখানে কোথায় এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কোথায় আছে? এই জায়গায়। তাহলে এখানে দেখো, এখানে যদি আমি হিসেব করি, এই যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই তিনটা রাশি এখন গুণ করতে হবে। প্রথমে আসো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, কত হচ্ছে? ওয়ান, এই যে লিখলাম। তারপর আসো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু জিরো। স্যার তিনটা রাশির মধ্যে যে কোনো একটা রাশি যদি জিরো হয়, জিরোর সাথে যা কিছু গুণ করো না কেন সবসময় কি হবে? জিরো হবে। ওকে, তাহলে এখানে পাচ্ছি আমরা জিরো। ওয়ান ইন্টু জিরো ইন্টু ওয়ান, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? জিরো পাচ্ছি। আবার ওয়ান ইন্টু জিরো ইন্টু জিরো, যেহেতু জিরো আছে গুণফলের ক্ষেত্রে, জিরোর সাথে যা কিছু গুণ করি না কেন আমরা কি পাবো? জিরো পাবো। তাহলে এটাও জিরো দিলাম। আবার আসো ওয়ান ইন্টু জিরো ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, জিরো যেহেতু আছে গুণফলটা অবশ্যই জিরো হবে। আবার আসেন জিরো ইন্টু ওয়ান ইন্টু জিরো, যেহেতু গুণ করলাম অবশ্যই জিরো পাবো। আবার আসো জিরো ইন্টু ওয়ান, গুণ করলে অবশ্যই এখানে কি পাচ্ছি? জিরো পাচ্ছি। জিরো ইন্টু জিরো, তাও গুণ করলে জিরো পাচ্ছি। ক্লিয়ার? আমাদের প্রথম উপপাদ্য ছিল a প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। দেখো এই মানটা 100, এই মানটাও সেম 100, দুইটা মান একই হয়ে গেল না? তাহলে কি স্যার আমরা বলতে পারি যে a প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট সমান a কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট? ক্লিয়ার? তাহলে এটা প্রমাণিত হলো সত্য সারণীর মাধ্যমে। এখানে এই চিহ্নটা একটু দিয়ে দিও, আর এটা দিয়ে বোঝালাম যে এই a প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্টের যে মানগুলো আসে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টের মানগুলো সেম আসে। ওকে, তাহলে দুইটা পোর্শনই একই হয়ে গেল। এইভাবে ঠিক একই নিয়মে তোমরা কি দ্বিতীয় উপপাদ্যটা বাসায় করে ফেলবে। ক্লিয়ার? এখানে কিন্তু মুখস্থ করার কোনো কিছু নাই, জাস্ট বসাবা কিভাবে এই টেকনিকটা খেয়াল করবা। সত্য সারণীতে প্রথমে চলকগুলো বসাবা, চলকের কমপ্লিমেন্ট গুলো বসাবা, তারপর বাম পক্ষ বসাবা, তারপর ডান পক্ষ বসাবা। সিরিয়ালি তুমি হিসেব করে গেলে ইজিলি করতে পারবা। তাহলে এখানে আমরা আজকের এই ক্লাসে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মোটামুটি সূত্র থেকে শুরু করে, নিয়মগুলো থেকে শুরু করে, তারপর হচ্ছে ডি মর্গানের সূত্রগুলো আমরা সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। ক্লিয়ার? আর যদি কোনো ধরনের বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নক করবা, আমরা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব। আর এই ক্লাসের পিডিএফটাও তোমাদেরকে কমেন্ট বক্সে দেওয়া হবে। ক্লিয়ার? আর পরবর্তী ক্লাসটা আমাদের থাকবে বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণের উপর ভিত্তি করে, কারণ আজকে যেহেতু আমরা সূত্রগুলো শিখলাম, তারপর সত্য সারণীটা শিখলাম, পরবর্তী ক্লাসটা হবে সরলীকরণ গুলো সহ কিভাবে সরলীকরণ করতে হয়। তাহলে সেটা করতে, ওই ক্লাসটা বুঝতে গেলে তোমাদের প্রথমে আগে থেকে যেটা করে নিতে হবে, সূত্রগুলো একটু ভালো করে রিভিউ করে নিবে, একটু শিখে নিবা। তাহলে হয় কি পরবর্তী ক্লাসটা তোমাদের বুঝতে আর কোনো ধরনের অসুবিধা হবে না। তো পরবর্তী ক্লাসের আশায় তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুকের পেজের সাথে লাইক দিয়ে যুক্ত থাকবা। ক্লিয়ার? আর যে কোনো ধরনের অসুবিধা হলে কমেন্ট বক্সে বা আমাদের ইনবক্সে নক দিলে আমাদের টিম তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। তাহলে আশা করি এই ক্লাস নিয়ে কোনো ধরনের যদি অসুবিধা থাকে অবশ্যই ইনবক্সে নক করবা। মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার? তাহলে আমাদের ক্লাস আমরা এখানেই আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ।